হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ইঞ্জিনিয়ার ওয়ানাবেস আয়োজিত কেমিস্ট্রি কোশ্চেনের সলভ দেখব। কথা না বাড়িয়ে চলো সরাসরি সলিউশনে যাই। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনে দেওয়া আছে 50 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য প্রথমে হচ্ছে 25 মিলিলিটার 0.12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়েছে। এটা দেওয়ার পর দেখা গেছে যে দ্রবণটা পূর্ণ প্রশমিত হয় নাই। এরপরে আরো 12 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড মিশানো হয়েছে। তো এইখানে আমাকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করতে বলছে। তো তোমরা সবাই জানো এটা যদি নরমাল নিয়মে করতে যাও তাহলে এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এটার একটা শর্টকাট প্রসেস আছে, এটা দেখার জন্য চলো একটু থিওরি দেখে নিই আগে। ধরো একটা র্যান্ডম অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হলো এইটা, HNA আর হচ্ছে BOH, এই দুটা বিক্রিয়া করে একটা প্রোডাক্ট উৎপন্ন করে। তো আমরা সবাই জানি একটা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হলো ওই অ্যাসিডটা যতটা H প্লাস আয়ন প্রোভাইড করতে পারে। তো এটা N সংখ্যক H প্লাস আয়ন দেয়, এই জন্য এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে N। আর এই ক্ষারকটা একটা মাত্র OH মাইনাস দেয়। ক্ষারকের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে একটা ক্ষারক যতটা OH মাইনাস দেয়, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। আর এই বিক্রিয়াটা তো বুঝতেই পারতেছো, N সংখ্যক H প্লাস কে প্রশমিত করার জন্য এটা যেহেতু একটা মাত্র OH মাইনাসই দেয়, এর জন্য N সংখ্যক এই ক্ষারকটা লাগবে আর কি। তো বিক্রিয়া যদি এইটা হয় আর এই অ্যাসিডের ঘনমাত্রা আয়তন যদি SA এবং VA হয়, আর ক্ষারকের ঘনমাত্রা এবং আয়তন যদি SB এবং VB হয়, তো আমরা লিখতে পারি SAVA বাই হচ্ছে 1, কারণ এটা হচ্ছে 1 মোল অংশগ্রহণ করছে, তো এখানে ভাগ 1 আকারে আছে আর কি। আর SBVB যেহেতু এই ক্ষারকের N মোল বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাই SBVB ভাগ হচ্ছে N। তো Nটা হচ্ছে এই পাশে গুণন করা যায়, যে তো লাস্ট এই ইকুয়েশনটা আসে N ইন্টু SAVA সমান সমান হলো SBVB। এই বেসিক ইকুয়েশনটা তোমরা সবাই জানো, এটা মেইন বইয়েরই একটা ইকুয়েশন। তো এখানে একটা ট্রিক খাটানো যায়, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো কিছুর ঘনমাত্রা সমান সমান ওইটার একক আয়তনে যত মোল থাকে, তার মানে মোল ভাগ হচ্ছে আয়তন। তার মানে মোল সমান সমান লেখা যায় S ইন্টু হলো V। এখানে সত্য হলো S টার একক হচ্ছে মোলার হতে হবে, আর V টার একক হচ্ছে লিটার এককে হইতে হবে। তাহলে আমরা S এবং V গুণন করলে যেটা পাবো সেটা হলো ওই দ্রবণে কত মোল ওই জিনিসটা আছে। তাহলে দেখো এই SAVA সমান সমান কি লেখা যায় NA, তার মানে এই NA টা হলো ওই দ্রবণে যত মোল অ্যাসিড আছে। আর SBVB সমান সমান সেম ভাবে লেখা যায় NB, তার মানে ওই দ্রবণে ওই ক্ষারকটার যত মোল আছে। তো এইখানে একটা জিনিস দেখো, এই যে ইকুয়েশনটা আছে এটাকে মডিফাই করলে আমার এই ইকুয়েশনটা আসে। এই যে আমরা নতুন একটা ইকুয়েশন পেলাম, এটা আসলে কি বোঝায়? সামনে যে এনটা আছে এটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। দেখো এই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে N, আর এই N এটা তো অ্যাসিডের হচ্ছে মোল সংখ্যা সমান সমান NB। এটা হচ্ছে তোমার ক্ষারের মোল সংখ্যা গুণন এখানে একটা ধরো 1 আছে, আর এই 1টা হচ্ছে তোমার এই ক্ষারকের তুল্য সংখ্যা। তো আমরা লাস্ট একটা সূত্র লিখতে পারি যে এইখান থেকে, সেটা হচ্ছে সামেশন অফ তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা অফ অ্যাসিড সমান সমান সামেশন অফ তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যা অফ বেস। এটা অ্যাসিড ক্ষারক বিক্রিয়ার ক্ষেত্রে বা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায়। এই সূত্রটার একটা বিশেষত্ব হলো এইটা যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। ধরো একটা দ্রবণে দুইটা অ্যাসিড তিনটা ক্ষারক আছে, তুমি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে, তোমাকে পার্ট পার্ট করে করা লাগবে না। ঠিক আছে, তো এইখানে ধরো দুইটা অ্যাসিড দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা আয়তন S1V1, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে S2V2, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে S3V3। তো এই সূত্র অনুযায়ী কি আসে, এই পাশে লেখা আছে অ্যাসিডের তুল্য সংখ্যা ইন্টু মোল সংখ্যার সামেশন। তার মানে S2SO4 এর তুল্য সংখ্যা কত? 2, কারণ এটা দুইটা S প্লাস যায়, তাহলে 2 ইন্টু S1V1, কারণ এই S1V1টা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, আগেই বলছি।
আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1 আর মোল সংখ্যা হচ্ছে H2 * V2, তাহলে প্লাস H2 * V2। আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা মাত্র OH মাইনাস যায়, তাই এটার তুল্য সংখ্যা হচ্ছে 1 আর মূল সংখ্যা হচ্ছে H3V3। তো এটা সমান সমান হচ্ছে H3V3, এটা লেখা যায়। তো এখন সবকিছুর মান বসাও। 2 তো হচ্ছে তোমার তুল্য সংখ্যা, পরবর্তীতে হলো 12 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড মিশানো হয়েছে, এটা দেয়া আছে। তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তন দেয়া আছে, এবং সালফিউরিক অ্যাসিড যাকে প্রশমিত করা লাগবে এটারও আয়তন ঘনমাত্রা দেয়া আছে। তো এই ইকুয়েশনটা থেকে তুমি সরাসরি S1 এর মান বের করতে পারবা 0.292। ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার হবে 0.292 মোলার। এখানে একটা কথা বলে নিই, এই যে সূত্রটা আছে এটা যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। ধরো একটা দ্রবণে 2-3টা অ্যাসিড আছে, 3-4টা ক্ষারক আছে, তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। এরপরে দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অক্সালিক অ্যাসিডের টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করতে হয়। তো এটার অ্যান্সার তোমাদের সবার মুখস্থ আছে, এটা হলো ফেনফথ্যালিন। আমরা সবাই জানি যে লঘু অ্যাসিড আর তীব্র যদি ক্ষার হয় তাহলে ফেনফথ্যালিন ইউজ করতে হয়, আর তীব্র অ্যাসিড লঘু ক্ষারের টাইট্রেশনে মিথাইল অরেঞ্জ এটা ইউজ করতে হয়। তো এটা কেন? এটা হলো, আচ্ছা, আমরা যে ইন্ডিকেটর গুলা ব্যবহার করি ওইটা নির্দেশ করে কিভাবে। ইন্ডিকেটর গুলা তোমার ক্ষারীয় মাধ্যমে, আচ্ছা, ইন্ডিকেটর গুলার কালার কি হবে এটা ডিপেন্ড করে ওই ইন্ডিকেটরে তোমার H+ আয়ন আছে কিনা। যদি H+ আয়নটা ওই ইন্ডিকেটরের ভিতরে থাকে তাহলে একরকম কালার দেয়, আর যদি না থাকে তাহলে আরেক রকম কালার দেয়। তো অ্যাসিডিক দ্রবণে যদি ফেনফথ্যালিন মিশানো হয় ওইটার সাথে H+টা যুক্ত হয়ে এটার কালারটা হচ্ছে বর্ণহীন হয়। আর যদি ক্ষারীয় মাধ্যমে ফেনফথ্যালিন দেওয়া হয় তাহলে এখান থেকে H+টা বের হয়ে যায়, আর বের হওয়ার কারণে এটার কনফিগারেশন চেঞ্জ হয়ে কালারটা পিঙ্ক হয়ে যায়। তো এভাবে অ্যাসিড থেকে যদি কোনো দ্রবণ ক্ষারীয়তে কনভার্ট হয়, অ্যাসিডিক থেকে ক্ষারীয়তে, তাহলে এই ফেনফথ্যালিনের কালারটা বর্ণহীন থেকে পিঙ্ক কালারে কনভার্ট হবে। তো এখন এই বর্ণহীন থেকে পিঙ্ক কালারে কনভার্ট হতে গেলে যে পিএইচ রেঞ্জটা দরকার হয় এটা হলো 8.3 থেকে 10.3, কারণ যে কোনো পিএইচ রেঞ্জে মানে কালারটা আর কি চেঞ্জ করে না। তো এখন দেখো আমরা ওইখানে যে ক্ষারকটা ইউজ করছি ওটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, আর যে অ্যাসিডটা ইউজ করছি এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং বেস আর অক্সালিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, এটা সবাই জানো। তো তুমি যখন এই উইক অ্যাসিডটা নিয়ে টাইট্রেশন করবা, তার মানে কনিক্যাল ফ্লাক্সে এখানে থাকবে উইক অ্যাসিড আর তুমি বাইরে থেকে আস্তে আস্তে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবা, আর এখানে ধরো ফেনফথ্যালিনটা আছে। তো প্রথমে এই ফেনফথ্যালিনের কালার থাকবে বর্ণহীন, তারপর তুমি একটু একটু করে যখন ক্ষারক এই সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবা এই অ্যাসিডিক দ্রবণটা আস্তে আস্তে প্রশমিত হবে। তো প্রশমিত হতে হতে এক সময় এই উইক অ্যাসিডের সবটাই প্রশমিত হয়ে যাবে, এই জায়গাটা হলো এইখানে। এইটাকে বলে ইকুইভ্যালেন্ট পয়েন্ট, আর ইকুইভ্যালেন্ট পয়েন্টে এসে এই পিএইচ মানটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো এই যে 7-এর কম ছিল আর এইখানে 7-এর অনেক বেশি, তো এইখানে এসে হুট করে চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জের যে রেঞ্জটা সেটা হচ্ছে 8.3 থেকে 10.3 তে থাকে, যেটা হচ্ছে ফেনফথ্যালিনের রেঞ্জের সাথে মিলে যায়। তো এই জন্য এই এই এন্ড পয়েন্টটাকে নির্দেশ করার জন্য তোমার ফেনফথ্যালিনটা ইউজ করা হয়। তো এইখানে জিনিসটা লেখা আছে। এরপর দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োনেট গঠিত হতে গেলে সালফারের জারণ সংখ্যার চেঞ্জ কত হবে। তো এখান থেকে আমরা সালফারের জারণ সংখ্যা বের করব, এখান থেকে সালফারের জারণ সংখ্যা বের করব, দুইটার পার্থক্যটাই হচ্ছে জারণ সংখ্যার চেঞ্জ। তো এটা দেখো যে এই যৌগের সালফারের জারণ সংখ্যা কত, ধরি এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে x1, যদি x1 হয় তাহলে কত, সোডিয়ামের হলো +2, সালফারের যেহেতু দুইটা আছে তাহলে +2x1, আর অক্সিজেন যেহেতু তিনটা আছে -3 × 6, তাহলে এটা করলে হচ্ছে -4, -4টা যদি ওই পাশে যায় +4, 2 দিয়ে ভাগ দিয়ে গেলে 2, তার মানে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2। আবার এইখানে দেখো এখানে ধরি হচ্ছে সালফারের জারণ সংখ্যাটা হচ্ছে তোমার x2, যদি তাই হয় তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে +2 প্লাস এখানে সালফার আছে 4টা 4x2
মাইনাস 6 দুগুণ 12 ইকুয়াল টু 0, তার মানে 12 থেকে 2 বাতিল হচ্ছে 10, এই পাশে গেলে প্লাস 10, 4 ভাগ দিলে 10/4 সমান 2.5। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন হবে 2.5 মাইনাস 2 0.5, তার মানে এইটার অ্যান্সার হবে তোমার 0.5। এরপর দেওয়া আছে নিচের কোনটি লুইস অ্যাসিড লুইস ক্ষার যুগল। তো এটা তোমরা সবাই জানো, লুইস ক্ষারক জিনিসটা কি? লুইস ক্ষারক হলো যেটা মুক্ত জোড় ইলেকট্রনকে দিয়ে দিতে পারে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। এখানে যে NH3 অ্যামোনিয়া আছে, এটার বাইরের কক্ষপথে 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে দিয়ে দেওয়ার মতো, এই জন্য NH3 একটা লুইস ক্ষার। আবার আমরা জানি যে যেটা হলো মুক্ত জোড় ইলেকট্রনকে গ্রহণ করতে পারে সেটা হচ্ছে লুইস অ্যাসিড। তো বোরন ট্রাইফ্লোরাইড এটা যেটা আছে, এই বোরনের অক্টেটে 8টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন ল্যাক আছে, এই জন্য এটা 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করার ক্যাপাবিলিটি আছে। তো এই বোরন ট্রাইফ্লোরাইড যেহেতু 2টো ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য এটা লুইস অ্যাসিড। তো এখানে ইয়াটা কিরকম হয়, তোমার অ্যামোনিয়া বাইরের কক্ষপথে যে 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তোমার বোরন ট্রাইফ্লোরাইডকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেয়। এটা যেহেতু ইলেকট্রনটা দিয়ে দেয়, এই জন্য এটা লুইস ক্ষারক, আর এটা যদি ইলেকট্রনটা নেয় এই জন্য এটা লুইস অ্যাসিড। তাহলে এইখানে কি হবে, নিচের কোনটি লুইস অ্যাসিড লুইস ক্ষার যুগল? NH3BF3, এইটা হবে आंसर। এরপর দেওয়া আছে কোন দ্রবণের এক পাশে আলো আপতিত হয়ে অপর পাশে বের হওয়ার সময় বিস্তার হচ্ছে অর্ধেক হয়ে যায়, তাহলে ট্রান্সমিটেন্স কত? তোমরা হচ্ছে বায়োট ল্যাম্বার্ট সূত্র পড়ছো, এইখানের একটা ছোট্ট একটা অংশ হলো এটা। তো এখানে যদি একটা দ্রবণ থাকে, এই দ্রবণে যদি I0 ইন্টেন্সিটির আলো প্রবেশ করে আর যদি I ইন্টেন্সিটির আলো যদি বের হয়ে যায়, তো আমরা জানি ওই দ্রবণের ট্রান্সমিটেন্স সমান সমান হচ্ছে I ভাগ হলো I0। আবার আর একটা জিনিসও আমরা জানি যে ইন্টেন্সিটিটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তার মানে I/I0 হবে A ভাগ A0 হোল স্কয়ার। তো এখানে ডাইরেক্ট সূত্র বসালেই অ্যান্সার চলে আসে, যেহেতু এখানে অ্যান্সারটা হচ্ছে কত পার্সেন্টেজে চাইছে, তার মানে ট্রান্সমিটেন্স হবে I ভাগ I0 ইন্টু হচ্ছে 100%। তো I ভাগ I0 সমান সমান আমরা আলটিমেটলি দেখছি A ভাগ A0 হোল স্কয়ার, তো A ভাগ A0 হোল স্কয়ার। আর প্রশ্ন দেওয়া আছে বিস্তার অর্ধেক হয়ে যায়, তার মানে এই পরবর্তী বের হওয়ার সময় বিস্তার হবে আগের বিস্তারের অর্ধেক 0.5 A0। তো এটা কাটা গেলে 0.5 স্কয়ার হলো 0.25, 100 এর সাথে গুণ করলে 25%। তো এই দ্রবণের ট্রান্সমিটেন্স হবে তোমার 25%। এরপর দেওয়া আছে 2 মিলিলিটার 0.5 মোলার জিঙ্ক 2+ কে ক্যাথোডে জমা করতে কতটি ইলেকট্রন দরকার? সবগুলা জিঙ্ক 2+ কে আমরা ক্যাথোডে জমা করব, এটার জন্য কয়টা ইলেকট্রন লাগবে এটা বের করতে হবে। তো ফার্স্টে দেখো জিঙ্কের মোল কত, মানে এখানে কত মোল জিঙ্ক আমাকে জমা করতে হবে। তো আমরা জানি মোল হচ্ছে ঘনমাত্রা গুণন আয়তন, তো ঘনমাত্রা হলো 0.05 মোলার। আয়তন যেহেতু 2 মিলিলিটার দেওয়া আছে, এটাকে লিটারে বানানোর জন্য 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে তোমার ঘনমাত্রা হয় 10⁻⁻⁴ মোলার। তো এই বিক্রিয়াটা দেখো, জিঙ্কে এটা হলো ক্যাথোডে জমা করার বিক্রিয়া। একটা জিঙ্ক 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হিসাবে ক্যাথোডে জমা হয়, তার মানে 1 মোল জিঙ্কের জন্য 2 মোল ইলেকট্রন লাগবে। তাহলে 10⁻⁴ মোলের জন্য 2 × 10⁻⁴ মোল ইলেকট্রন লাগবে। তো এই এত মোল ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে, এটা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণন করলেই পাওয়া যায় যে 1.2 × 10⁻20টা ইলেকট্রন। তো এইটার অ্যান্সার হবে তোমার আলটিমেটলি 1.2 × 10⁻20 ইলেকট্রন লাগবে। এরপর দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.25 মোলার হলে নরমালিটিতে কত? আমরা ডিরেক্ট একটা সূত্র জানি, তবু এটা দেখাইতেছি। আমরা জানি মোলারিটি সমান সমান হচ্ছে মোল সংখ্যা ভাগ হলো আয়তন, আর নরমালিটি হলো ইকুইভ্যালেন্ট মোল সংখ্যা ভাগ হচ্ছে আয়তন। তো ইকুইভ্যালেন্ট মোল সংখ্যাটা কি? ওটার মোলটাকে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ভাগ দিলে ইকুইভ্যালেন্ট মোল সংখ্যাটা পাওয়া যায়। আর ইকুইভ্যালেন্ট নাম্বারটা কি? অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো H+ দেয়, ক্ষারের ক্ষেত্রে যতগুলা OH- দিতে পারে। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এই ইটা নিচে চলে আসে N ভাগ EV, আর আমরা জানি N ভাগ V এটা হচ্ছে তোমার S। তো এই S এর ভ্যালুটা এখানে বসালে আছে N সমান সমান হলো S ভাগ E, তার মানে নরমালিটি সমান সমান হচ্ছে মোলারিটি ভাগ হলো ইকুইভ্যালেন্ট নাম্বার। সালফিউরিক অ্যাসিডের
মোলারিটি হলো 0.25 আর ইকুইভ্যালেন্ট নাম্বার হলো 2, যেহেতু এটা দুটা H প্লাস দিতে পারে। 0.25 কে 2 দিয়ে ভাগ দিলে 0.125 নরমাল। তার মানে এইটার নরমালিটি হলো 0.125, সরি হ্যাঁ 0.125 নরমাল। এরপর দেওয়া আছে 1.25 আপেক্ষিক গুরুত্বের 35 মিলিলিটার দ্রবণে আর এত গ্রাম দ্রাবক থাকলে এই দ্রবণের ঘনমাত্রা কত। তো ফার্স্টে একটা জিনিস দেখে নেই, আমরা যাতে মিশাই সেটা হচ্ছে দ্রাবক, যেমন পানি। যে জিনিসটা মিশাই সেটা হলো দ্রব, যেমন হচ্ছে চিনি। আর লাস্টলি যেটা উৎপন্ন হয় পানি আর চিনির একটা মিক্সড অবস্থায়, এটা হলো দ্রবণ। তো ধরে নাও দ্রবণের ভর হচ্ছে ডাব্লিউ ড্যাশ, দ্রাবকের ভর হচ্ছে ডাব্লিউ, আর দ্রবণের ভর হলো মানে দ্রবের ভর হচ্ছে ছোট হাতের ডাব্লিউ। তো দ্রবণের যে ভরটা ওইটা সমান সমান হচ্ছে দ্রাবকের ভর, মানে আমরা যে পানিতে মিশাচ্ছি সেটার ভর, প্লাস হচ্ছে দ্রবের ভর মানে যতটুকু চিনি মিশাচ্ছি সেটার ভর। এটা তো এমনিতে একটা কমন সেন্স। চিনির ভর প্লাস পানির ভর যোগ করলে আমরা লাস্ট চিনি পানি দ্রবণের ভরটা পাবো। তাহলে এখানে যে চিনিটা মিশাচ্ছি ওটার ভর কত হবে, এই দ্রবণের ভর থেকে তোমার দ্রাবকের ভরটা বিয়োগ দিতে হবে। তো এটা কেন করলাম, তো এখন দেখি। তো এই ঘনমাত্রাটা বের করতে বলছে আমাদের গ্রাম বাই 100 গ্রাম এককে। তো এই এককে ঘনমাত্রাটা হলো দ্রবের ভর ভাগ দ্রাবকের ভর গুণ হলো 100। এটা হচ্ছে মেইন বইয়ের একদম সূত্র, এটা তোমরা সবাই জানো। তো দ্রবের ভর আমরা ধরছিলাম হচ্ছে ছোট হাতের ডব্লিউ, আর দ্রাবকের ভর ধরছিলাম হচ্ছে বড় হাতের ডাব্লিউ। কিন্তু এই কোশ্চেনে দেখো কোনো জায়গায় দ্রবের ভর দেয়া নাই, তার মানে দ্রবের ভর হবে এই দ্রবণের ভর থেকে দ্রাবকের ভরটা যদি বাদ দেই তাহলে আমরা এই দ্রবের ভর ছোট হাতের ডাব্লিউটা পাবো। তো এখানে তো দ্রাবকের ভর দেওয়া আছে হচ্ছে 32.65 গ্রাম, দ্রবণের ভরটা আবার ডিরেক্টলি দেওয়া নাই, এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে আর দ্রবণের আয়তনটা দেওয়া আছে। তো আমরা জানি যে কোনো কিছুর ঘনত্ব সমান সমান হচ্ছে একক আয়তনে যত গ্রাম থাকে মানে ওইটার ভর ভাগ হচ্ছে আয়তন। ধরি হচ্ছে দ্রবণের ঘনত্ব হচ্ছে রো, তাহলে রো সমান সমান হবে দ্রবণের ভর ভাগ হচ্ছে আয়তন। তার মানে দ্রবণের ভর হবে তোমার ঘনত্ব গুণ হচ্ছে দ্রবণের আয়তন। তো এইখানে দেখো তার মানে হচ্ছে ডাব্লিউ প্রাইম হবে ডাব্লিউ ড্যাশ রো ইন্টু ভি, তার মানে এখানে ডাব্লিউ ড্যাশের জায়গায় লেখা যায় রো ইন্টু ভি মাইনাস ডাব্লিউ ভাগ হলো ডাব্লিউ। এইখানে ঘনত্ব হলো তোমার 1.25, দ্রবণের আয়তন হলো 35 মিলিলিটার, আর দ্রাবকের ভর হলো 32.65। তো এইগুলো সবগুলো ভ্যালু বসে তোমার অ্যান্সার আসে 34%। তার মানে এই দ্রবণের ঘনমাত্রা হবে তোমার 34%। এইখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ঘনমাত্রা কিন্তু দেওয়া নেই, যে 1.25 আপেক্ষিক গুরুত্ব। তো একটা জিনিস মনে রাখবা যে এমনিতেই ঘনমাত্রা আর আপেক্ষিক গুরুত্ব আলাদা জিনিস, কিন্তু ঘনমাত্রা যদি হচ্ছে গ্রাম পার মিলিলিটার এককে হয়, তাহলে এই এককে যদি আমি মানে ঘনত্বটাকে যদি প্রকাশ করি, ঘনমাত্রা না, গ্রাম পার মিলিলিটার এককে ঘনত্ব যেই জিনিস আপেক্ষিক গুরুত্ব সেম জিনিস। তো এখানে আপেক্ষিক গুরুত্বর জায়গায় ডাইরেক্ট আমরা আমরা হচ্ছে এখানে দ্রবণের ঘনত্বের জায়গায় সরাসরি আপেক্ষিক গুরুত্বটাই বসাইছি। তো এরপর দেওয়া আছে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, এই দ্রবণে ই সমান সমান 1.32 হলে মুক্ত শক্তির পরিবর্তন কত। তো তোমরা সবাই একটা সূত্র জানো যে আমরা জানি মুক্ত শক্তির পরিবর্তন সমান সমান NFE। এখানে N হলো বিক্রিয়াতে যতটা ইলেকট্রন আদান প্রদান হয়, F হলো ফ্যারাডেস কনস্ট্যান্ট, আর হচ্ছে E হলো তোমার পটেনশিয়ালের চেঞ্জ। তো এখানে পটেনশিয়ালের চেঞ্জ কত দেওয়া আছে 1.32, আর ইলেকট্রন আদান প্রদান হয় 2টা করে, তার মানে 2 ইন্টু F এর ভ্যালু তো মুখস্থ 96500, আর পটেনশিয়াল হচ্ছে 1.32, তার মানে এগুলো গুণ করলে আসে 254.76 কিলো জুল। এখানে নিয়ারেস্ট আছে দেখো 254.28 কিলো জুল, ঠিক আছে কাছাকাছি, তার মানে এইটা হবে আনসার। তো 254.28 আসলো কেন, কারণ আমরা যে
এফটা এখানে 96500 ইউজ করছি, এটার আসল ভ্যালুটা হচ্ছে 96320, কারণ হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্টটা কি, এটা হলো 1 মোল ইলেকট্রনের চার্জটা হচ্ছে তোমার ফ্যারাডেস কনস্ট্যান্ট। তো দেখো 1 মোল ইলেকট্রনের চার্জ কত, একটার চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর 1 মোলে থেকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, তাহলে চার্জ হবে তোমার 96320 কুলম্ব। ঠিক আছে, তার মানে ফ্যারাডেস কনস্ট্যান্ট হচ্ছে এটা। তুমি যদি এই ভ্যালুটা দিয়ে অঙ্ক করতা তাহলে 254.280 আসতো। আর এখানে চিহ্নটা আসছে ঋণাত্মক, কিন্তু এইখানে হলো পজিটিভ, কারণ মুক্ত শক্তির পরিবর্তনের জাস্ট ভ্যালুটা চাওয়া হয়েছে জন্য পজিটিভ। তো এইখানে এই চিহ্নটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বহন করে, সেটা হলো চিহ্ন যদি নেগেটিভ হয় তার মানে বুঝবা বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে, আর চিহ্নটা যদি পজিটিভ হয় তার মানে বুঝবা যে বিক্রিয়া একা একা হবে না, আমি বাইরে থেকে যদি ওই পরিমাণ শক্তি সাপ্লাই দেই তাহলে এই বিক্রিয়া হবে। তো এটা হলো তোমার চিহ্নের সিগনিফিকেন্স, এইখানে জিনিসটা দেয়া আছে। আচ্ছা, এরপর দেওয়া আছে নিচের কোন প্রক্রিয়াটি তাপোৎপাদী। তো দেখো এখানে অপশন আছে হচ্ছে বাষ্পীভবন, গলন, পাতন আর হচ্ছে ঘনীভবন। তো দেখো যে কোনো জিনিস যদি গলাইতে চাও তাহলে কি আমাদের বাইরে থেকে একটা তাপ দেয়া লাগে, পাতনের ক্ষেত্রেও তাই, বাইরে থেকে তাপ প্রয়োগ করে পাতন করতে হয়। বাষ্পীভবনের ক্ষেত্রেও সেম, কোনো কিছুকে বাষ্পে পরিণত করতে হলে আমাদেরকে বাইরে থেকে তাপ দেওয়া লাগে। তার মানে এই প্রক্রিয়া সবগুলো হচ্ছে তাপ হারি, তার মানে সিস্টেম হচ্ছে তাপ আমাদের কাছ থেকে শোষণ করে বা পরিবেশ থেকে শোষণ করে। কিন্তু যে ঘনীভবন প্রসেসটা আছে এটা কি, ধরো তুমি যদি গ্যাসকে ঘনীভূত করে পানিতে পরিণত করতে চাও তাহলে কি করতে হয়, সেইখান থেকে তাপ বের করে নেওয়া লাগে। এজন্য ঘনীভবন যে প্রসেসটা আছে এটা সিস্টেম থেকে তাপ বের হয়, এইখানে সিস্টেম থেকে তাপ বের হয়, এই জন্য এটা হলো তাপোৎপাদী প্রক্রিয়া। তাহলে এটা এখানে অ্যান্সার হবে কত, কি হবে, ঘনীভবন। এরপর দেওয়া আছে নিচের কোন জোড়াটি আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক এই শব্দটার অর্থ হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমান। তো দেখো সোডিয়াম প্লাস মানে কি, একটা ইলেকট্রন সে বের করে দিছে, 11টা থেকে একটা বের করে দিলে থাকে হচ্ছে 10টা। অক্সিজেন 2 মাইনাস, এটার মানে হচ্ছে 2টা ইলেকট্রন সে নিয়ে নিছে, তাহলে আগে ছিল 8টা আর এখন নিচ্ছে 2টা, 10টা। ফ্লোরিন মাইনাস মানে কি, একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, আগে ছিল 9টা আর একটা 10টা। তাহলে এই সবগুলো আয়নেরই ইলেকট্রন 10টা 10টা করে আছে, তার মানে এইটা হচ্ছে তোমার আইসো ইলেকট্রনিক। তাহলে এখানে অ্যান্সার হবে যে এইটা, এই জোড়াটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এরপর দেওয়া আছে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তো দেখো এখানে যে এই যে যৌগটা আছে, এই যৌগটা CH3 আর ক্লোরিন একবার হচ্ছে একদিকে, আর CH3 আর ক্লোরিন আরেকবার হচ্ছে বিপরীত দিকে। সেম দিকে থাকলে হলো সিন্স মানে সিস সমাণু, আর বিপরীত দিকে থাকলে ট্রান্স সমাণু। তো এই যৌগটা আসলে এইভাবে সিস ট্রান্স জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। তো সিস ট্রান্স ক্ষেত্রে আমরা নর্মালি যেটা শিখছি সেটা হলো এই পাশেও CH3 এই পাশেও CH3। তো এইরকম নির্দিষ্ট কোনো শর্ত নাই, সিস ট্রান্স সমাণুর অনেকগুলো ফিগার থাকতে পারে, যেমন সি এর সাথে দুইটা সেম মূলক যুক্ত থাকতে পারে, AB, আবার সি এর সাথে AB আর হচ্ছে AD, এইখানে হচ্ছে একটা মূলকের মিল আছে, এই পাশেও A আছে আবার এই পাশেও A আছে। আবার চারটা গ্রুপই আলাদা হতে পারে, এখানে আছে AB গ্রুপ আর এখানে আছে DE গ্রুপ, চারটা গ্রুপই আলাদা। তো এই তিনটা ফিগারের যে কোনো একটা ফিগার হলেই সেটা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করতে পারবে। তো এটা দেখো, এটা হচ্ছে 3 নাম্বার ফিগারের সাথে মিলছে, একটা ABCD, চারটা গ্রুপই আলাদা। তার মানে এটা এইভাবে সিস ট্রান্স সমানতা প্রদর্শন করতে পারে। এরপর দেওয়া আছে নিচের কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তো প্রথমে দেখো বিউটেন, বিউটেনের কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্সটা সেটা অনেক কম, এই জন্যই কোনো পোলারিটি সৃষ্টি হয় না, এটা ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, এই জন্য এটার গলনাঙ্ক সবচেয়ে কম। আবার এই এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে অক্সিজেন আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির একটা সার্টেইন পার্থক্য আছে, কিন্তু এখানে এই অক্সিজেনটা দুইটা কার্বনের সাথে যুক্ত, এই পাশে একটা এই পাশে একটা। তো এখানে পোলারিটি সৃষ্টি হয় কিন্তু তত বেশি ইফেক্টিভ হয় না, এই জন্য এটা উইক ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত। এইটার
স্ফুটনাঙ্ক কম, কিন্তু এই যে এটার থেকে এটার স্ফুটনাঙ্ক একটু বেশি। আবার এই অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো CH3CHO, এখানে কার্বন আর অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেনের সাথে অন্য কিছু যুক্ত নেই। আবার এটার ভিতরে একটা ডাবল বন্ডও আছে, তার মানে অক্সিজেন আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির একটা যেহেতু পার্থক্য আছে, ডিফারেন্সের কারণে পোলারিটি সৃষ্টি হয়, এখানে পজিটিভ পোল আর এখানে নেগেটিভ পোল সৃষ্টি হয়। তো এইটা আর একটা পজিটিভ নেগেটিভ, ওটা আর একটা পজিটিভ নেগেটিভ, এইভাবে আকর্ষণের মাধ্যমে ডাইপোল ডাইপোল, দুইটা ডাইপোলের ভিতরে আকর্ষণটা হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ, এইভাবে যুক্ত থাকে। এটার স্ফুটনাঙ্কটা এটার থেকে বেশি, কারণ এখানে অক্সিজেন দুইটা কার্বনের সাথে যুক্ত আর এখানে একটা কার্বনের সাথে যুক্ত, জন্য এখানে ইফেক্টটা বেশি। ক্লাস দেখো, এখানে অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত। অক্সিজেন আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্সটা আছে, ওইটার থেকে অক্সিজেন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা একটু বেশি। তো এই জন্য এখানে পোলারিটিটা অনেক বেশি সৃষ্টি হয়। আর একটা যেহেতু হাইড্রোজেন আছে, এই জন্য এটা হলো এই যে ইথানল, ইথানলের অণুগুলো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, জন্য এটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। কারণ আমরা জানি আন্তঃআণবিক বন্ধনগুলোর ভিতরে হাইড্রোজেন বন্ডটা সবচেয়ে পাওয়ারফুল। তার মানে কি দেখা গেল, এই অ্যালকোহল সবচেয়ে বেশি, তার চেয়ে কম অ্যালডিহাইড, তার চেয়ে কম ইথার, তার চেয়ে কম তোমার অ্যালকেন। তাহলে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এই অ্যালকোহল, কারণ হাইড্রোজেন বন্ড আছে। এবার দেওয়া আছে নিচের কোনটির সাথে বিক্রিয়ায় প্রোপানন এবং প্রোপানলের ভিন্ন পর্যবেক্ষণ দেখা যাবে। তো প্রোপাননের ক্ষেত্রে দেখো যে এই মূলকটা আছে, আর প্রোপানলের ক্ষেত্রে এই মূলকটা নাই, CHOর সাথে তোমার একটা ইথাইল মূলক যুক্ত আছে। তো আমরা জানি এই মূলকটা যাতে থাকে সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া পারফর্ম করতে পারে, আর এটা না থাকলে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তার মানে কি, আমরা যদি আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই প্রোপানন আর হচ্ছে প্রোপানলের সাথে, তো এই জিনিসটা প্রোপাননের সাথে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু এটার সাথে কোনো হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কারণ এইটার এই যে এই মূলকটা নাই। তাহলে ভিন্ন পর্যবেক্ষণ দেখা যাবে কিভাবে? আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ইনফ্যাক্ট এটা হচ্ছে তোমার দুইটার পার্থক্য কিটোন আর অ্যালডিহাইডের পার্থক্যকরণে ব্যবহার করা হয় আর কি। এরপর দেওয়া আছে এই বিক্রিয়াতে NH3 এর উৎপাদন হার 0.25 মোলার পার সেকেন্ড হলে হাইড্রোজেনের বিয়োজন হার কত? এটা হলো মিটার পার সেকেন্ড না, এটা এমটা হলো বড় হাতের, এটা হলো মোলার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে, তো এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার হারটা হবে মাইনাস নাইট্রোজেনের বিয়োজন হার অথবা হাইড্রোজেনের বিয়োজন হার TH2/DT ভাগ হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা, অথবা অ্যামোনিয়ার উৎপাদন NH3 এর উৎপাদন হার ভাগ হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যা। এটা একদম বেসিক মেইন সূত্র, এটা মেইন বইয়ে আছে। যে কোনো কিছুর বিয়োজন হার বা উৎপাদন হারকে ওই বিক্রিয়ার মোল সংখ্যা দ্বারা ভাগ করলে বিক্রিয়া হারটা পাওয়া যায়। তার মানে এইখানে একটা কথায় যে DH2/DT এটা যেটা আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের বিয়োজন হার, আর এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে সেটা হবে তোমার বিক্রিয়াটার হার। সেম ভাবে DNH3/DT এটা হচ্ছে তোমার NH3 এর উৎপাদন হার, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই যেটা পাওয়া যাবে সেইটা হলো তোমার বিক্রিয়ার হার। ঠিক আছে, দেন হাইড্রোজেন উৎপন্নের হার হবে 3টা এই পাশে হলে গেলে গুণন হয়ে যাবে DH3/DT, তাহলে 3/2 কিন্তু এটার উৎপন্নের হার হলো 0.25, তার মানে 0.375 মোলার পার সেকেন্ড, মানে হচ্ছে মোল লিটার ইনভার্স 1 পার সেকেন্ড ইনভার্স। আর এইখানে চিন্তা করতে পারো যে এখানে চিহ্নটা নেগেটিভ আছে, এইখানে নেগেটিভ দেই নাই, কারণ হলো এখানে বলেই দেওয়া আছে যে বিয়োজন হার কত, এই জন্য চিহ্নটা পজিটিভ ধরা হয়েছে। ত্বরণ বন্ধনের ব্যাপারটা যেরকম ঠিক সেই রকম।
এবার দেওয়া আছে নিচের কোনটি অ্যাসিটিলিনের পলিমার। তোমরা সবাই জানো 3 অণু অ্যাসিটিলিনকে পলিমারাইজড করলে 1 অণু বেনজিন উৎপন্ন হয়। তার মানে অ্যাসিটিলিনের পরিমাণ হবে তোমার হচ্ছে বেনজিন। এবার দেওয়া আছে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস এবং লিটার ক্লোরিন গ্যাস মিলিত হয়ে কি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো ফার্স্টে বিক্রিয়াটা দেখি। 1 মোল হাইড্রোজেন প্লাস 1 মোল ক্লোরিন সমান হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে গ্যাস অবস্থায় উৎপন্ন হয়। তো তাহলে দেখো 1 মোল মানে হচ্ছে, আচ্ছা কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস আর 11.2 লিটার ক্লোরিন গ্যাস। তাহলে যেহেতু এটার পরিমাণ কম আছে তাই ক্লোরিন গ্যাসটা এখানে হলো লিমিটিং বিক্রিয়ক। আর বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল ক্লোরিন থেকে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। আর আমরা জানি 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার ক্লোরিন, এটা থেকে 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যেহেতু দেওয়া আছে 11.2 লিটার ক্লোরিন, তাই 11.2 লিটার ক্লোরিন থেকে উৎপন্ন হবে 1 মোল, কারণ এটা যদি অর্ধেক হয়ে যায় এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে তোমার 1 মোল। তো এরপরে দেওয়া আছে যে একটা হচ্ছে কোষ বিক্রিয়া, এটা হচ্ছে ইনট সেল কত। জিঙ্কের জারণ বিভব আর হচ্ছে সিলভারের জারণ বিভব দেওয়া আছে। তো আমরা জানি জারণ বিভব দেওয়া থাকলে ইনট সেল হয় যার জারণ হয় তার জারণ বিভব মাইনাস যার বিজারণ হয় তার জারণ বিভব। তো এখানে ভ্যালু বসে দিলে আছে 1.56 ভোল্ট, 0.76 আর ওইটার যেহেতু মাইনাস 0.8 আছে, মাইনাস মাইনাস প্লাস আর 1.56। এই সূত্রটা হচ্ছে অনেকের উল্টাপাল্টা হয়, কারণ এই সূত্রটা যদি জারণ বিভব দেয়া থাকে তাহলে একরকম হবে, দুইটারই যদি বিজারণ বিভব দেয়া থাকে তখন আর একরকম, আবার একটার জারণ বিভব আর একটার বিজারণ বিভব দেয়া থাকে তখন আর একরকম, মানে চিহ্নটা প্লাস মাইনাস চেঞ্জ হয় আর কি। তো এটা অনেকের মনে নাও থাকতে পারে, তো এই জন্য একটা জেনারেল অ্যাপ্রোচ আছে, যে কোনো কিছুর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায়। এটা হলো দেওয়া আছে জিঙ্কের বিজারণ বিভব হলো 0.76 ভোল্ট। এটা মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ উৎপন্ন করলে পটেনশিয়ালের চেঞ্জ হয় 0.76 ভোল্ট। তো সেম ভাবে সিলভার থেকে ইলেকট্রন বের হয়ে সিলভার প্লাস উৎপন্ন করতে পটেনশিয়ালের চেঞ্জ হয় -0.8 ভোল্ট। তো এই বিক্রিয়াটা যদি তুমি ইন্টারচেঞ্জ করে দাও, রিভার্স করে দাও, তার মানে সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হতে গেলে, তাহলে চিহ্নটা যদি পটেনশিয়ালের চেঞ্জ যদি জারণের ক্ষেত্রে মাইনাস হয় তো বিজারণের ক্ষেত্রে কত হবে? পজিটিভ। তাহলে এখন তুমি 1 আর 2 যোগ করো, তো এখানে মাইনাস 2টা ইলেকট্রন বাম পাশে, মাইনাস 2টা ইলেকট্রন ডান পাশে, এই দুটা তাহলে কাটা যায়। তাহলে এখানে কি থাকে? জিঙ্ক প্লাস 2 সিলভার প্লাস, এই যে জিঙ্ক প্লাস 2 সিলভার প্লাস, ডান পাশে থাকে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 অণু সিলভার, ডান পাশে এই যে এটা থাকলো। আর বিক্রিয়াটা যেহেতু আমরা অ্যাড করে দিছি, তার মানে পটেনশিয়াল দুইটাও অ্যাড করে দাও, 0.76 প্লাস হলো 0.8 সমান 1.56। তো যে এই বিক্রিয়াটা যেটা দেয়া আছে এইটাই কিন্তু আমাদের সেল রিয়াকশন। তো সেল রিয়াকশন কি দেওয়া আছে ওইটার উপরে ডিপেন্ড করে তুমি জারণ বিজারণ বিভব যাই দেওয়া থাক সেটা একটু উল্টা উল্টি করে নিয়ে বিক্রিয়াটা মডারেট করে নিয়ে যোগ করে দিলে ডাইরেক্ট সরাসরি আনসার আসবে। এটার ক্ষেত্রে যে এই সূত্রটা মনে রাখার কোনো ভেজাল নাই। এরপর দেওয়া আছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে 1 মোল জমা হবে। তো দেখো একটা অ্যালুমিনিয়াম 3+ কে জমা করতে গেলে 3টা ইলেকট্রন লাগে, তাহলে 1 মোলকে জমা করতে গেলে 3 মোল ইলেকট্রন লাগবে। আর আমরা জানি 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাড, তাহলে 3 মোল ইলেকট্রনের চার্জ হবে 3 ফ্যারাড। তো এইটার অ্যান্সার হবে আলটিমেটলি 3 ফ্যারাড। এরপর দেওয়া আছে নিচের কোনটি কাচকে ক্ষয় করে, এটা সবাই জানো হাইড্রোজেন ফ্লোরাইড। নিচের কোনটি কাচ পরিষ্কারক হিসেবে ইউজ করা হয়, লিকার অ্যামোনিয়া, এটাও তোমরা সবাই জানো। এরপর দেওয়া আছে যে এবি যৌগের দ্রাব্যতা গুণাঙ্ক 4 × 10⁻⁻10 হলে এটা দ্রাব্যতাটা কত। তাহলে দেখো এবি হচ্ছে এ প্লাস আর বি মাইনাস, এইভাবে বিয়োজিত হয়। তো এটা যেহেতু পুরোপুরি বিয়োজিত হয়, এ প্লাসের ঘন দ্রাব্যতা যদি ধরো এস, তার মানে বি মাইনাসের দ্রাব্যতা হবে এস, দ্রাব্যতা গুণফল হবে এস স্কোয়ার, এস আর এস গুণন করলে, তার মানে দেওয়া আছে এস স্কোয়ার সমান সমান এত দ্রাব্যতা গুণফল। তাহলে এস হবে কত?
এটা রুট ওভার করলে 2 × 10⁻⁻5 মোল লিটার ইনভার্স 1। আর এই এসটাই তো এটা দ্রাব্যতা, তার মানে এই বিযোগের দ্রাব্যতা হবে 2 × 10, এই যে এটা রুট করলে যেটা হবে সেটা 2 × 10⁻⁻5 মোল পার লিটার। এরপর দেওয়া আছে sp সংকরায়ন বিশিষ্ট একটি কার্বন কোন কোন ধরনের বন্ধন গঠন করে। একটা উদাহরণের মাধ্যমে দেখলে বুঝবা। আমরা সবাই জানি এই ইথাইন বা অ্যাসিটিলিন, এটা হলো কার্বনের sp সংকরণের মাধ্যমে গঠিত হয়। তো এটা দেখো দুইটা সিগমা বন্ধন থাকে, এই যে একটা দুইটা, আর দুইটা পাই বন্ধন থাকে, এই যে উপরেরটাও পাই বন্ধন, নিচেরটা পাই বন্ধন। তার মানে একটা সংকরিত sp সংকরিত কার্বনে দুইটা পাই বন্ধন থাকে আর দুইটা সিগমা বন্ধন থাকে। তো তুমি আরেকটা কাজ করতে পারো, এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। যদি সংকরণ হয় sp3, তাহলে সিগমা বন্ধনের সংখ্যা হবে তোমার s এর পাওয়ার প্লাস p এর পাওয়ার 1 + 3 4। তার মানে sp3 সংকরিত হলে সিগমা বন্ধনের সংখ্যা হবে তোমার 4। sp2 সংকরায়ন হলে তাহলে s এর পাওয়ার কত 1 1 + 2, তিনটা সিগমা বন্ধন পাওয়া যাবে। কার্বন যদি sp সংকরায়িত হয় তাহলে এটার পাওয়ার 1, এটারও 1 1 1 যোগ করলে দুইটা সিগমা বন্ধন পাওয়া যাবে। একটা কথা মনে রাখবা, এই জিনিসটা শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তারপর দেওয়া আছে 80°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল এত হলে পিএইচ এবং প্রকৃতিটা কি। তো আমরা জানি পানি H+ + OH- এটা বিয়োজিত অবস্থায় সাম্যাবস্থায় থাকে, আর এই বিয়োজনটা একদম খুবই কম। তার মানে বিশুদ্ধ পানিতেও এই যে একটু না একটু আয়ন থাকে, এই কারণেই পানি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী হয়। তাহলে এটার H+ এর ঘনমাত্রা যদি S হয়, তাহলে OH- এর ঘনমাত্রা হবে S, তাহলে আয়নিক গুণফল হবে S²। তো এই S² দেওয়া আছে 1.55 10⁻⁻14, তাহলে S হবে √1.55 × 10⁻⁻14। আর আমরা জানি pH - log H+ এর ঘনমাত্রা, আর এখানে H+ এর ঘনমাত্রাটাই হচ্ছে S। এখানে দেখো H+ এর ঘনমাত্রাটাই S, তার মানে pH হবে -log √1.55 10⁻⁻14। তো এটা করলে আসে 6.9। তো এখানে তোমরা 6.9 এই জিনিসটা দেখে মনে করতে পারো যে দ্রবণটা হবে অ্যাসিডিক, কিন্তু এইখানে মজার ব্যাপার হলো 6.9 হওয়ার পরেও দ্রবণটা নিউট্রালই থাকবে। কারণ একটা দ্রবণ অ্যাসিডিক নাকি নিউট্রাল, এটা পিএইচ মান 7 এর কম না 7 এর বেশি এটার উপরে ডিপেন্ড করে না। এটা মেইনলি ডিপেন্ড করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ও OH- এর ঘনমাত্রা সেম নাকি আলাদা। যদি H+ এর ঘনমাত্রা বেশি হয় তাহলে বুঝবা অ্যাসিডিক, যদি OH- এর ঘনমাত্রা বেশি হয় তাহলে বুঝবা ক্ষারীয়, আর দুইটার ঘনমাত্রা যদি ইকুয়াল হয় তাহলে বুঝবা হচ্ছে নিউট্রাল। এইখানে দেখো H+ এর ঘনমাত্রাও S ও OH- এর ঘনমাত্রাও S সেম, তার মানে এই দ্রবণটা হলো নিউট্রাল। তো 6.9 pH আসলো, এটার কারণটা কি? কারণ আমরা যে pH স্কেলটা ইউজ করি ওইটা হলো তোমার আয়নিক গুণফলের উপর ডিপেন্ড করেই তৈরি করা। তো একটা স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচারে 0 থেকে 25°C তাপমাত্রায় তোমার পানির আয়নিক গুণফল 10⁻⁻14 হয়। তার মানে pH রেঞ্জটা হয় -log 10⁻⁻14। তাহলে এটা করলে দেখো 14, মানে pH স্কেলের হাইয়েস্ট ভ্যালুটা আসবে 14। আর আমার এই যে কেসটা আছে 80°C তাপমাত্রায়, এখানে KW মানে পানির আয়নিক গুণফলটাই যেহেতু এটা দেওয়া আছে, তাহলে pH স্কেলের হাইয়েস্ট রেঞ্জ হবে তোমার এইখানে হবে 1.55 × 10⁻⁻14। এটা করলে দেখো 13.8 আসে। তার মানে এই যে আমরা যেই 80°C তাপমাত্রার কথা কনসিডার করতেছি, এইখানে pH এর হাইয়েস্ট রেঞ্জটাই হচ্ছে 13.8। তার মানে এখানে pH স্কেলটাই চেঞ্জ হয়ে যায়। দেখো এটার মিড পয়েন্ট হলো 6.9, তার মানে যদি 6.9 এ থাকে তার মানে দ্রবণ নিরপেক্ষ, এটার কম হলে অ্যাসিডিক, আর এটা যদি বেশি হয় তাহলে হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, এটা হলো শুধুমাত্র 80°C তাপমাত্রার ক্ষেত্রে। আর নর্মাল টেম্পারেচারে এই যে 14 কে ধরা হয়, 14 এর অর্ধেক 7,
এটা হলো নিউট্রাল পয়েন্ট, এই পাশে আসলে এসিডিক, এই পাশে আসলে ক্ষারীয়। এরপর দেওয়া আছে নিচের কোনটি ভিনেগার, এটা সবাই জানো, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই পরীক্ষা ভালো দিছো। আর ভবিষ্যতে আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ান বেস থেকে কোনো প্রোগ্রাম হলে আশা করি সবাইকে সাথে পাবো। আর আমি মোহাম্মদ মনির হুসাইন, বুয়েট, ট্রিপলি। আল্লাহ হাফেজ।